শুরু, সেই শুরু, আমার আমার শুরু। না, আমার নয়। আমার হতে পারত, কিন্তু না হয়ে থেকে গেল। আমার হয়েও হলো না। আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝড়ে। নমস্কার নমস্কার নমস্কার। আজ শুক্রবার, আর শুক্রবার মানেই বং ক্রনিকলস। আর বং ক্রনিকলস মানেই ভিন্ন স্বাদের, ভিন্ন ধরনের নিত্য নতুন গল্প। হ্যাঁ, প্রত্যেকবার আমরা চেষ্টা করি আপনাদের সামনে নতুনভাবে চলে আসার, নতুন নতুন চমক উপহার দেবার। তাই আজকের গল্পটিও ব্যতিক্রম কিছু না। হ্যাঁ, প্রশ্ন জাগতেই পারে যে আজকের গল্পে কি চমক আছে। একটা হিন্ট দিতে পারি, আজকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে একজন বিশিষ্ট সরোদ শিল্পীকে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি। সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি, বউ বউ খেলিয়াছি। তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলা বলি করিতেন। আহা, তোদের দুটিতে বেশ মানায়। ছোট ছিলাম, কিন্তু কথাটার অর্থ একরকম বুঝতে পারিতাম। তাই তাহার কথা শুনিয়া তৎক্ষণাৎ সুরকে রাগাইবার জন্য বলিতাম, কি বলিলে কাকিমা? ওই পেতনির সহিত আমাকে মানাই দে, অমন কুকথা ভুলেও বলিও না। অমনি চিৎ কাঁদুনে সুরবালা কাঁদিতে কাঁদিতে বলিত, পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো রে? বলিয়াই সুরোর চুলের বেগি ধরিয়া টানিয়া আমি পালাইতাম। আর সুরো আরো জোরে জোরে কাঁদিতে কাঁদিতে তাহার মায়ের কাছে আমার বিরুদ্ধে নালিশ জানাইত। তাহার মা অবশ্য এইসবে কিছু মনে করিতেন না। তিনি হাসিতে হাসিতে বলিতেন, তোদের দুটিকে নিয়ে আর পারি না আমি। সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল, সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়েছিল। সেই অধিকার মদে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নয়, সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাস খাটিত এবং শাস্তি বহন করিত। পাড়ায় তাহার রূপের প্রশংসা বেশ ছিল, কিন্তু বর্বর বালকের চক্ষে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না। আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য এই পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছিল। এই জন্যই সে আমার বিশেষ রূপ অবহেলার পাত্র। আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন। তাহার ইচ্ছা ছিল আমার হাতটা পাকিলেই আমাকে জমিদারি বা সেরেস্তার কাজ শিখাইয়া একটা কোথাও গোমস্তাগিরিতে প্রবৃত্ত করিয়া দিবেন। কিন্তু আমি মনে মনে তাহাতে বেশ নারাজ ছিলাম। আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নজির হইয়াছে, আমারও জীবনের লক্ষ্য সেই রূপ অতুচ্ছ ছিল। কালেক্টরের নজির না হইতে পারি, জজ আদালতের হেড ক্লার্ক হইব, ইহা আমি মনে মনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম। সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালতজীবী দিগকে অত্যন্ত সম্মান করিতেন। নানা উপলক্ষে মাছটা, তরকারিটা, টাকাটা, শিকেটা লইয়া যে তাহাদের পূজার্চনা করিতে হইত, তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল। এই জন্য আদালতে ছোট কর্মচারী, এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম। ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা, ৩৩ কোটির ছোট ছোট নতুন সংস্করণ।
বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি। সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল, আজকাল তাহা ইহারাই সমস্ত পাইয়া থাকেন। আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া একসময় বিশেষ সুবিধা যোগে কলিকাতা পালাইয়া গেলাম। যাইবার সময় সুরবালাকে বলিলাম, সুরো, আমি কলকাতায় যাইতেছি রে। সে আমায় রাগ করিয়া বলিল, যাইতে তো যাও, আমাকে বলিবার কি আছে শুনি? ও কি কথা, তোকে না বলিয়া চলিয়া যাইব? এই আমার ঘাড়ে কটা মাথা আছে, শুনি। অন্য সময় হইলে সুরবালা এর উত্তর কি দিত তা আমার জানা ছিল, কিন্তু সেই দিন দেখিলাম সে মাথা নিচু করিয়া চুপচাপ দাঁড়াইয়া আছে। হাত দিয়া তাহার মুখখানি তুলিয়া দেখিলাম তাহার চোখের কোণে জল চিকচিক করিতেছে। তাহাকে বলিলাম, সে কি রে সুরভ, আমি চলিয়া গেলে তোকে কেউ মারিবে না, তোকে দিয়ে কেউ কাজ করাইবে না, তো তুই অমন করে কাঁদতেছিস কেন? জানি নে। বলিয়া সে ছুটিতে ছুটিতে চলিয়া গেল। তার সেই কান্নাকাটি করিবার কারণ বুঝিবার মতো বুদ্ধিবোধ করি সেই বয়সে আমার ছিল না। আর কলিকাতায় যাইবার আনন্দে সেই তুচ্ছ বিষয় নিয়া ভাবিবার সময়ও আমার কাছে ছিল না। তাই সুরবালার মতোই গ্রামের আর সকলকে ফেলিয়া আমি কলিকাতায় আসিয়া পড়িলাম। কলিকাতায় আসিয়া প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসায় ছিলাম। তারপরে বাপের কাছ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম। লেখাপড়া কিন্তু যথা নিয়মে চলিতে লাগিল। ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম। দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক এ সম্বন্ধে আমার কোনো সন্দেহ ছিল না, কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে তা আমি জানিতাম না, এবং কেউ দৃষ্টান্তও দেখাইত না। কিন্তু তাহা বলিয়া যে উৎসাহের কোনো ত্রুটি ছিল তা কিন্তু না। আমরা পাড়া গিয়ে ছেলে, কলিকাতার ইঁচড়ে পাকা ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করতে আমরা শিখি নাই। সুতরাং আমাদের নিষ্ঠা ছিল অত্যন্ত দৃঢ়। আমাদের সভার কর্তৃপক্ষীয়রা বক্তৃতা দিতেন, আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রৌদ্র টো টো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম। রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করতাম। সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম। দলপতির নামে কেউ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম। শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত। নজির সেরেস্তাদার হইতে আসিয়াছিলাম, কিন্তু মার্টসিনি গ্যারিবাল্ডি হইবার আয়োজন করিতে লাগলাম। এমন সময় একদিন আমার পিতার একখানি পত্র আসিল। পত্রের বিষয়বস্তু এই যে, শোনো খোকা, আমি এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত তোমার বিবাহ ঠিক করিয়াছি। তুমি অতি সত্বর গ্রামে ফিরিয়া আইসো। আমি 15 বছর বয়সের সময় কলিকাতায় পালাইয়া আসি। তখন সুরবালার বয়স 8, এখন আমি 18। পিতার মতে আমার বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে, কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি, আজীবন বিবাহ না করিয়া আমি এই স্বদেশের জন্য মরিব। বাপকে বলিলাম, বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধান না করিয়া আমি তো বিবাহ করিব না। 2-4 মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামলোচন বাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়েছে। পতিত ভারতের চাঁদা আদায় কার্যে আমি ব্যস্ত ছিলাম। এই সংবাদ তাই অত্যন্ত তুচ্ছ বোধ হইল। এন্ট্রেন্স পাশ করিয়াছি, ফার্স্ট আর্টস দিব। এমন সময় আমার পিতার মৃত্যু হইল। সংসারে কেবল আমি একা নই, মাতা এবং 2টি ভগিনী আছেন। সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল। বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হইলাম। মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি। উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব। কাজও আরম্ভ করিয়া দিলাম। দেখিলাম যে ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা ঢের বেশি।
ছাত্রদিগকে গ্রামার আলজেব্রা বহির্ভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করে। মাস দুয়েকের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হইয়া আসিল। আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানা রূপ কল্পনা করে, অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে ল্যাজমোলা খাইয়া নত শিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধেবেলায় এক পেট জাবনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে। লম্পে ঝম্পে আর কোনো উৎসাহ তাদের থাকে না। অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত। আমি একা মানুষ, আমার উপরেই সেই ভার পড়িয়াছিল। স্কুলের বড় আটচালার সংলগ্ন একটি চালায় আমি বাস করতাম। স্কুল ঘরটি লোকালয় হইতে কিছু দূরে, একটি বড় পুষ্করিণীর ধারে। চারিদিকে সুপারি, নারিকেল এবং মাদারের গাছ, এবং স্কুল গৃহের প্রায় গায়ে দুটো প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়া দান করিতেছে। একটা কথা এতদিন উল্লেখ করি নাই, এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনেও হয়নি। এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরের অনতি দূরে, এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী, আমার বাল্যসখী সুরবালা ছিল। তাহা আমার জানা ছিল। রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হইল। সুরবালার সহিত আমার বাল্যকালে জানাশোনা ছিল। তাহা রামলোচন বাবু জানিতেন কিনা আমি জানি না। আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না, এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনো রূপ জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না। একদিন ছুটির দিনে রামলোচন বাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি। মনে নাই কি বিষয়ে আলোচনা হইতেছিল। বোধ করি বর্তমান ভারতের দুরবস্থার সম্বন্ধে কথা হচ্ছিল। তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত এবং ম্রিয়মান ছিলেন তাহা নহে, কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘন্টা খানেক দেড়েক অনর্গল শখের দুঃখ করা যাইতেই পারে। এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটা চুরির টুংটাং, কাপড়ের একটুখানি খসখস এবং পায়েরও একটুখানি শব্দ শুনিতে পাইলাম। বেশ বুঝিতে পারিলাম জানালার ফাঁক দিয়া কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকেই নিরীক্ষণ করিতেছে। তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল। বিশ্বাস, সরলতা এবং শৈশব প্রীতিতে ঢলো ঢলো দুখানি বড় বড় চোখ, কালো কালো তারা, ঘন কৃষ্ণ পল্লব, স্থির স্নিগ্ধ দৃষ্টি, আর সুরবালার মায়ের একখানি কথা। আহা, তোদের দুটিতে বেশ মানায়। সহসা হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল, এবং বেদনায় ভিতরটা একেবারে টং টং করিয়া উঠিল। আমি রামলোচন বাবুকে বলিলাম, রামলোচন বাবু, আজ আমি চলি, অন্যদিন আবার আসিব। রামলোচন বাবু উঠিয়া বলিলেন, কিছু জল মিষ্টি মুখে দিয়া যান, এমনি চলিয়া গেলে যে গৃহস্থের অকল্যাণ হইবে। ভিতরে হাঁক দিয়া বলিলেন, ওই গো গিন্নি, বাড়িতে অতিথি আসিয়াছে, জল মিষ্টি কিছু নিয়ে আইসো। আমি বলিলাম, আরে রামলোচন বাবু, এত এত ব্যস্ত হইবেন না। আসলে আসলে আজ একটি জরুরি কাজ আমার মাথায় আসিয়া গিয়েছে। অন্য একদিন আসিয়া আমি ঠিক আহার করিব, আপনি কোনো চিন্তা করিবেন না। আজকে আজকে আমি আসি বলিয়া ধরফর করিয়া চলিয়া আসিলাম। বাসায় ফিরিয়া আসিলাম, কিন্তু কিন্তু সেই ব্যথা লাগিয়া রইল। লিখি, পড়ি, যাহা করি, কিছুতেই মনের ভার দূর হয় না। মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া দুলিতে লাগিল। সন্ধ্যাবেলায় একটু স্থির হলাম। একটু স্থির হইয়া আমি ভাবিতে লাগিলাম, এমনটা এমনটা হইল কেন? মনের মধ্যে হইতে উত্তর আসিল, তোমার সে সুরবালা কোথায় গেল? আমি প্রত্যুত্তরে বলিলাম, আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়েছি। সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে? মনের ভিতরে কে যেন বলিল, তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে,
এখন মাথা খুঁড়িয়া মরিলেও তাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকুও পাইবে না। সেই শৈশবের সুরবালা তোমার যতই কাছে থাকুক, তার চুরির শব্দ শুনিতে পাও, তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো, কিন্তু মাঝখানে বরাবর একখানি করিয়া দেওয়াল থাকিবে। আমি বলিলাম, তা থাক না, সুরবালা আমার কে? উত্তরে শুনিলাম, সুরবালা আজ তোমার কেহই নয়, কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত। সে কথা সত্য, সুরবালা আমার কি না হইতে পারিত। আমার সবচেয়ে অন্তরঙ্গ, আমার সবচেয়ে নিকটবর্তী, আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত। সে আজ এত দূর, এত পর, আজ তাহাকে দেখা নিষেধ, তাহার সঙ্গে কথা কওয়া দোষ, তাহার বিষয়ে চিন্তা করা পাপ। হ্যাঁ, আর একটা রামলোচন, কোথাও কিছু নাই, হঠাৎ আসিয়া উপস্থিত। কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবালাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছো মারিয়া লইয়া গেল। আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করিতে বসি নাই, সমাজ ভাঙিতেও আসি নাই, তাই বন্ধন ছিঁড়িতে আমি চাই না। আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র। আচ্ছা, আপন মনে যেসব ভাব উদয় হয়, তাহার কি সবই বিবেচনা সঙ্গত? রামলোচনের গৃহভিত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করিতেছিল, সে যে রামলোচনের অপেক্ষাও বেশি করিয়া আমার, এ কথা আমি কিছুতেই মন হইতে দাঁড়াইতে পারিতেছিলাম না। এরূপ চিন্তা নিতান্তই অসঙ্গত এবং অন্যায়, তাহার স্বীকারও করি, কিন্তু অস্বাভাবিক নয়। এখন হইতে আর কোনো কাজে মনোসংযোগ করতে পারি না। দুপুরবেলা ক্লাসে যখন ছাত্রেরা গুনগুন করিতে থাকিত, বাহিরে সমস্ত ঝাঁঝা করিত, ঈষৎ উত্তপ্ত বাতাসে নিম গাছের পুষ্পমঞ্জুরির সুগন্ধ বহন করিয়া আনিত, তখন আমার ইচ্ছা করিত। কি ইচ্ছা করিত জানি না, এই পর্যন্ত বলিতে পারি, ভারতবর্ষের এই সমস্ত ভাবি আশাস্পদ দিকের ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে আর ইচ্ছা করিত না। কি বলিলে কাকিমা? ওই পেতনির সহিত আমাকে মানাইবে? অমন কুকথা বলিও না। দেখতেছো মা, ও আবার আমাকে পেতনি বলিতেছে। সুরো, আমি কলকাতায় যাইতেছি রে। যাইতেছো যাও, আমাকে বলিবার কি আছে শুনি? স্কুলের ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকিতে আমার মন টিকিত না, অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলেও অসহ্য বোধ হইত। সন্ধ্যাবেলায় পুষ্করিণীর ধারে সুপারি নারিকেলের অর্থহীন মর্মরধ্বনি শুনিতে শুনিতে ভাবিতাম, মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল, ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না। তারপর বেঠিক সময় বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে। তোমার মতো লোক সুরবালার স্বামীটি হইয়া বুড়ো বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত। তুমি কিনা হইতে গেলে গ্যারিবল্ডি, এবং হইলে শেষে একটি পাড়া গিয়ে স্কুলের সেকেন্ড মাস্টার। আর রামলোচন রায় উকিল, তাহার বিশেষ করিয়া সুরবালারই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না। বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন, ভবশঙ্করীও তেমন। সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য 5 টাকা রোজগার করিতেছে। যেদিন দুধে ধোঁয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে, আর যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয়। বেশ মোটা সোটা, চাপকান পড়া, কোনো অসন্তোষ নাই। পুষ্করিণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাহিয়া কোনোদিন হা হুতাশ করিয়া সন্ধ্যা যাপন করে না। রামলোচন একটা বড় মোকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়াছে। আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম, সেদিন সুরবালার ঘরেও সুরবালা বোধ করি সেই রূপই একা ছিল। মনে আছে, সেদিন সোমবার,
সকাল হইতেই আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে। বেলা 10টা হইতে টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল। আকাশের ভাবগতিক দেখিয়া হেডমাস্টার সকাল সকালই স্কুলের ছুটি দিলেন। খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল। তারপর দিন বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হইল। যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ ততই বাড়িতে চলিল। প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বহিতেছিল, ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিয়া সে বাতাস বহিতে লাগিল। এ রাত্রে ঘুমাবার চেষ্টা করাই বৃথা। মনে পড়িল এই দুর্যোগেও সুরবালা ঘরে একলা আছে। আমাদের স্কুল ঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত। কতবার মনে করিলাম তাহাকে স্কুল ঘরে ডাকিয়া আনি, আর আমি পুষ্করিণীর পাড়ের উপর রাত্রি যাপন করিব, কিন্তু কিছুতেই না মনস্থির করিয়া উঠিতে পারিলাম না। রাত্রি যখন 1টা কিংবা 1:30 হইবে, হঠাৎ বাইরে বানের ডাক শোনা গেল। সমুদ্র ছুটিয়া আসিতেছে। ঘর ছাড়িয়া বাহির হইলাম, সুরবালার বাড়ির দিকে চলিলাম। পথে আমাদের পুষ্করিণীর পার। সে পর্যন্ত যাইতে না যাইতে আমার হাঁটু জল হইল। পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় আর একটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল। আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় 10-11 হাত উচ্চ হইবে। পাড়ের উপরে আমিও যখন উঠিলাম, বিপরীত দিক হইতে আরেকটি লোকও উঠিল। লোকটি কে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল, এবং সেও যে আমাকে জানিতে পারিল তাহাতে আমার কোনো সন্দেহ নাই। আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে। কেবল 5-6 দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম। তখন প্রলয় কাল, তখন আকাশে তারার আলো ছিল না, এবং পৃথিবীর সমস্ত প্রদীপ তখন নিভিয়া গেছে। তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না, কিন্তু একটা কথাও বলা গেল না। কেহ কাহাকেও একটা কুশল প্রশ্ন করিল না। কেবল দুইজনে অন্ধকারের দিকে চাইয়া রইলাম। পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মুক্ত মৃত্যু স্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল। আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে। আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই। কবেকার সেই শৈশবে সুরবালা কোন এক জন্মান্তর, কোন এক পুরাতন রহস্যান্ধকার হইতে ভাসিয়া এই সূর্য চন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পার্শ্বে আসিয়া সংলগ্ন হইয়াছিল। আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পার্শ্বে আসিয়া উপনীত হইয়াছে। জনস্রোতে সেই নাবালিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল, আর মৃত্যুর স্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলাইয়াছে। এখন কেবল আর একটা ঢেউ, আর একটা ঢেউ আসিলে পৃথিবীর এই প্রান্তটুকু হইতে, বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই। সে ঢেউ না আসুক। স্বামী পুত্র
পুত্র গৃহ ধনজন লইয়া সুরবালা চিরদিন সুখে থাকুক। আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি। রাত্রি প্রায় শেষ হইয়া আসিল, ঝড় থামিয়া গেল, জলও নামিয়া গেল। সুরবালা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল। আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম। ভাবিলাম আমি নজিরও হই নাই, সেরেস্তাদারও হই নাই, গ্যারিবল্ডিও হই নাই। আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। আমার সমস্ত জীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হইয়াছিল। আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি। Bong Chronicles is sincerely thankful to Prithvidev Bhattacharya for his extensive support in this story. আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো শুভরাত্রি। দেখা হচ্ছে পরের সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।